মিরপুরের রীতিমতো যেখানে সবাই ১১০, ১৩৩ এরকম ইনিংসগুলোর প্রথম ইনিংসে দেখে অভ্যস্ত, সেখানে পাকিস্তান আজকে ১৭৮ রান তুললো। বাংলাদেশ টস জিতেই তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং সেখানেই তারা আসলে একটা ভালো খেলমা দেখালো এবং আগের দিনের উইকেটেই কিন্তু খেলা হয়েছে। এখানে কি মনে হয় যে উইকেটটি কি আসলে এমন ছিল নাকি পাকিস্তান খুব ভালো ব্যাট করেছে? না, পাকিস্তান অবভিয়াসলি ভালো ব্যাট করছে, এটা প্রথম। কারণ পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছে তারা। পাওয়ার প্লে যখন আপনি 7 ওভারে 70, 8 ওভারে 80 রানে চলে যাবেন, তখন কিন্তু পরের 12 ওভারে 100 রান করাটা খুব একটা কঠিন কাজ না। তারপরেও বাংলাদেশ ফিল্ডিং মিস করেছে, কয়েকটা ক্যাচ মিস হয়েছে। সেইগুলো না হলে রানটা 150 বা 160-এ আটকা যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আর আপনি উইকেটের যে কথাটা বলছেন, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি প্রথমে বলেছি যে প্রথম ম্যাচ যেদিন হয়েছে তার দুদিন আগেও বৃষ্টি ছিল, মানে উইকেটটা কিন্তু ওইভাবে সানের নিচে ছিল না। তারপরে কিন্তু আর বৃষ্টি হয় নাই তেমন। আজকে সারাদিনই রোদ ছিল, সারাদিনই উইকেট, মানে রোদ পাওয়া মানে কি উইকেটটা টাইট হওয়া বা ব্যাটারদের জন্য সুবিধা হওয়া। এখন তো শিশিরের সমস্যা নেই, মানে যখন শিশির থাকে তখন আপনার ওই মানে পরবর্তীতে বোলিং করার সমস্যা হয়, এখন তো সেটাও নাই। তো আলটিমেটলি উইকেট কিন্তু যত সময় যাবে এখন ব্যাটারদের জন্য তুলনামূলক, হ্যাঁ খুব বিশাল ডিস্টেন্সে ভালো হবে তা না, মানে গত ম্যাচের থেকে আজকে যে উইকেট অনেক বেশি ভালো হয়েছে এমনও না, হ্যাঁ কিছুটা ভালো হয়েছে। তবে পাকিস্তানের ব্যাটাররা যখন ছয়গুলো মারছিল, বিশেষ করে আপনি নওয়াজের ছক্কাটা যদি দেখেন যেটা সাইফুদ্দিনকে মেরেছে, আলটিমেটলি ওই বলটা তিনি জাস্ট বল ড্রপ অ্যান্ড পিক যেটাকে বলে, ওই সময় তিনি যদি মানে বল ব্যাটে না সে উইকেট ভালো না হয়, ওইগুলো আসলে টাইমিং হয় না। সো আলটিমেটলি উইকেট ভালো ছিল এবং পাকিস্তান অবভিয়াসলি ভালো ব্যাট করেছে। তারা আসলে ওই রিদমটা ধরতে পেরেছে যে কি ব্যাটিং করা উচিত বা কি ব্যাটিংটা করা দরকার। আর অবভিয়াসলি বাংলাদেশে তো মানে এই পরিসংখ্যানটা আমি একটু অ্যাডই করি, মুস্তাফিজুর রহমান খেলেনি এমন ম্যাচে বাংলাদেশ জেতে না, এমন একটা ব্যাপার ঘটছে গত প্রায় বছরখানিকে বলতে গেলে। তো সেই সিনারিওতে বাংলাদেশের বোলিং অ্যাটাক একটু হলেও তো দুর্বলতা থাকেই, গত ম্যাচেও তারা মুস্তাফিজের কথা বলেছে। সো ওই ব্যাপারটা কাজ করেছে একটু হলেও আমার কাছে মনে হয়। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি যে এই রানটা চেস করার জন্য, মানে আপনি এটা বলেই শেষ করেন যে এই রানটা চেস করার মতো সুযোগ আছে কিনা, বা সুযোগ থাকলে বাংলাদেশের কোন জায়গাটাতে ভালো করা উচিত আজকে? দেখুন, এই ম্যাচ যদি বাংলাদেশ হারেও আমি এটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আপনি আপনার একাদশের 5 জন ক্রিকেটারকে বসিয়ে দিয়েছেন। ইভেন আপনি যে যাকে দিয়ে ওপেন করাবেন নাইম শেখ, সেও কিন্তু আপনার রেগুলার ওপেনার না। আপনি এক হিসেবে 6 জন প্লেয়ার আপনি বসিয়েছেন এক হিসেবে। যদি নাইম শেখ যদি রেগুলার না, ও আপনার ব্যাকআপ, তাও ওকে আপনি খেলাচ্ছেন। তো আপনার রেগুলার ওপেনার তানজিদ তামিম আছেন আজকে, বাট আপনার পারভেজ ইমন নেই, আপনার তাওহিদ হৃদয় নেই, আপনার শেষের দিকে স্লগিংয়ের জন্য রিশাদ নেই। আজকে আপনার অনেকগুলো পরিবর্তন আছে আপনার ব্যাটিংয়ের জন্য। আপনার 4 বা 5 খেলা তাওহিদ হৃদয় আপনার নেই। আপনার উপর থেকে যে ফ্লাইং স্টার্ট দিবে, তানজিদ তামিমের সাথে ভালো জুটি করবে, সেই পারভেজ ইমন নেই। এই ব্যাপারটা আপনার জন্য কঠিন, এটা অবভিয়াসলি কঠিন। এবং তবে পাকিস্তান যেভাবে ব্যাট করেছে, যেভাবে তাদের ব্যাটে বল এসেছে, তাতে মনে হয়নি উইকেট মানে বাংলাদেশ পারবে না। আর পরে তো বোলিং করা এমনিতেই কষ্ট। হ্যাঁ, পার্টনারশিপ দরকার আপনার প্রথম থেকে। যদি কেউ আবার অতিরিক্ত ডট খেলে ফেলেন, এটা আপনাকে চাপে ফেলবে। কারণ আজকে আপনার 130 বা 34-এর উইকেট না যে আপনি জন্য এটা একটা পরীক্ষাও বটে। হ্যাঁ, মিরাজের জন্য অবশ্যই পরীক্ষা। এবং মিরাজ আজকে তাওহিদ হৃদয়ের জায়গায় খেলবেন, হয়তোবা ব্যাটিং অর্ডার এদিক সেদিক হবে 1-2টা পজিশন, বাট অনেক বড় জায়গায় খেলবেন। এটা আজকে কঠিন, আনচেজেবল তা না, কঠিন। এবং আমার মনে হয় বাংলাদেশ যদি তানজিদ তামিম এবং লিটন টপ অর্ডারে যদি দুজন ভালো খেলতে পারেন এবং শেষে যদি তাদেরকে জাকের বা শামীম পাটোয়ারি কেউ একজন ভালো ফিনিশিংয়ের সাপোর্ট দিতে পারেন, তাহলে সম্ভব। এটাই আসলে ছিল আপডেট। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আরও যুক্ত হব। ম্যাচ শেষের অনেক গল্প থাকে, আমরা প্রতিদিনই সেই গল্পগুলো দেখানোর চেষ্টা করি। অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখবেন।